ছয়েরটা দেওয়া আছে এফ ইকাল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ নিউটন, আর এর ফলে একটা কোণা r1 ইকাল টু দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এখান থেকে r2 ইকাল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটারে সরে যায়। কোণাটির কৃতকার্য নির্ণয় করো। তাহলে কৃতকার্য নির্ণয় করার জন্য ফর্মুলা W সমান এফ ডট ডিআর বা আর, আমি এখানে আরই বলছি, এফ ডট আর। তো তোমাকে আরটা নির্ণয় করতে হবে, এফ এর মান দেওয়া আছে, এখানে কিন্তু ডট গুণফল হবে এফ ডট আর। তো এক্ষেত্রে না, এক্ষেত্রে তোমাদেরকে একটা লেখচিত্র এই গ্রাফটা আঁকতে হবে, এটা এক্স এবং ওয়াই। তো এখানে ধরো এটা হবে r1, এটা r1, আর একটা r2, এটা হবে r2। ঠিক আছে, তোমাকে বলেছে কি r1 থেকে r2 সরানো হয়েছে। দেখো বস্তুর অবস্থান r1 থেকে r2, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ থেকে বি এর দিকে, মানে তোমাকে তীর চিহ্নটা আঁকতে হবে, তীর চিহ্নটা যেন এ থেকে বি এর দিকে হয়। এখানে যদি ভুল করে কেউ বি থেকে এর দিকে দিয়ে দেয় তাহলে কিন্তু অঙ্কটি ভুল। তাহলে এই আর ভেক্টর সমান তার অভিমুখটা এ থেকে বি এর দিকে। তাহলে তোমার এটা সেই ত্রিভুজ সূত্র ভেক্টর চ্যাপ্টারে পড়েছিলে, একই ক্রমে গৃহীত বাহু কোনটা কোনটা, এইটা আর এইটা। দেখো r1 প্লাস আর, আর এটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত r2। তাহলে আমরা কি জানি, একই ক্রমে গৃহীত বাহুর সমষ্টি বিপরীত ক্রমে গৃহীত বাহুর সঙ্গে সমান। তাহলে তুমি এখানে লিখতে পারবে r1 প্লাস আর ইকাল টু r2। দরকার কি তোমার এখানে বের করতে হবে কি, হ্যাঁ, তাহলে অতএব আর ভেক্টর ইকাল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ঠিক আছে, এখানে মান বসিয়ে দাও, r2 মাইনাস r1 মান বসিয়ে দিলে কত হবে, দেখো r2 হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস r1 এর জায়গায় বসিয়ে দাও i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। ঠিক আছে, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে আসছে দেখো i ক্যাপ, অনলি i ক্যাপ। তাহলে কৃতকার্য, অতএব কৃতকার্য W সমান কৃতকার্য W এটা ইকাল টু এফ ডট আর ডট আর। তাহলে এফ এর ভ্যালু কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট আর, আর এর ভ্যালু কত i ক্যাপ। তাহলে ডট গুণফলটা কি হবে, ডট গুণফল i এর সঙ্গে i 1 হবে, j এর সঙ্গে j হলে 0 হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে শুধু 2 জুল। ঠিক আছে, কৃতকার্যটা। এরপরে 7 অঙ্কটা দেখো, এটা একটু অন্য টাইপের অঙ্ক। বলছে ধনাত্মক x অক্ষ বরাবর m ভরে একটি বস্তুর বেগ দেওয়া আছে v ইকাল টু a রুট x ইকাল টু 0 থেকে x ইকাল টু l সরণের জন্য প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য নির্ণয় করো। ঠিক আছে, একটা বস্তু কণা x অক্ষ বরাবর যাচ্ছে m ভরে একটা বস্তুর, মানে যার ভরটা হচ্ছে m ভর। তো এখন যে কোনো মুহূর্তে বলেছে বস্তুটির বেগ v ইকাল টু a রুট x, তো সেখান থেকে কৃতকার্য কত সেটা নির্ণয় করতে হবে। দেখো তোমরা কৃতকার্য মানে এটা তোমার পরিবর্তনশীল, বুঝতেই পারছো তো, x এর উপর ডিপেন্ডেন্ট, মানে বেগটা সময়ের সাথে এই দূরত্বের সঙ্গে পরিবর্তন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কৃতকার্য যেটা ফর্মুলা W ইকাল টু F ইন্টু এস, এটা ছিল তো F ইন্টু এস। তাহলে এখানে F এর জায়গায় আমরা লিখব MA, এটা এস না লিখে ডিএস লিখতে হবে, F ইন্টু ডিএস। তাহলে M ইন্টু A ইন্টু ডিএস।
আবার এম ইন্টু এ সমান কি জানি আমরা, ডিভি বাই ডিটি ইন্টু ডিএস। এবারে বলো তো এই ডিএস বাই এটাকে তো নিচে লেখা যায় নাকি, ডিএস বাই ডিটি করা যাবে, তাহলে এম ডিভি ইন্টু ডিএস বাই ডিটি, এই ডিএস বাই ডিটি হচ্ছে ভি, তার মানে এম ভি ইন্টু ডিভি। ঠিক আছে, এটা এখান থেকে করা যাবে না, এটা এটা হবে না, এটা এরকম থেকেই শুরু করতে হবে। দেখো ভি ইকাল টু এ রুট এক্স, তাহলে এইটাকে এরকম লেখা যায় ডি ডি ভি সমান কত, ডিএক্স বাই ডিটি এ রুট এক্স। তাহলে টাইমটাও তো আবার ফ্যাক্টর, এখানে টাইমটাও নেই, সরণ দেওয়া আছে, এর সমস্যা, সরণ দেওয়া আছে, টাইমটা নেই। এই অঙ্কটা এইভাবে করার দরকারই হবে না, দেখো একটু চিন্তা করলে এটা পাওয়া যেত। আমার প্রথমে চিন্তা ভাবনাটা একটু ভুল হয়ে গেছিল, খুব ইজি অঙ্ক ছিল এটা। এখানে বলে দিয়েছে দেখো এক্স অক্ষ বরাবর কোণাটা গতিশীল হচ্ছে, যখন এক্স ইকাল টু 0 তখন দেখো ভি ইকাল টু 0 হচ্ছে, যখন এক্স ইকাল টু এক্স অর্থাৎ 0 থেকে যখন এ বিন্দুতে আসছে তখন বেগটা দেখো ভি ইকাল টু এ রুট এক্স, এটা হচ্ছে। তাহলে দেখো তোমরা তো জানো যে যখন কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন হয় তার সঙ্গে কি হয়, গতিশক্তির পরিবর্তন হবে, তাহলে গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে কৃতকার্যের সমান। তার মানে বস্তুটার গতিশক্তি যতটা বেড়েছে সেটা নিশ্চয়ই কৃতকার্যের ফল, তাই তো। তাহলে স্বাভাবিকভাবেই তোমার এইখানে যেহেতু বেগটা 0, তাহলে এই জায়গায় গতিশক্তি কত, E1 সমান 0, আর এখানে যখন গতিশক্তি বেগটা তোমার এইটা, গতিশক্তি E2 সমান কত হবে, হাফ এম ভি স্কয়ার। এই গতিশক্তির যে পরিবর্তনটা সেটাই হচ্ছে কৃতকার্য। ঠিক আছে, অতএব বল দ্বারা, প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হচ্ছে, প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য, কৃতকার্য এটা সমান গতিশক্তি বৃদ্ধি। তাহলে গতিশক্তি বৃদ্ধি মানে কত, E2 মাইনাস E1, E2টা তোমার হাফ এম ভি স্কয়ার মাইনাস 0, তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার, ভিটা কত না, এখানে তোমার তো এক্স ইকাল টু এল, তো দেখো বলে দিয়েছে না 0 থেকে এক্স ইকাল টু এল, অর্থাৎ এই এ বিন্দুতে যখন আসছে তখন তো এক্স ইকাল টু এল, তাহলে এক্স এর জায়গায় এল পুট করে দিলে এটা তোমার কত হচ্ছে, হাফ এম ভি স্কয়ার এ রুট এল তার হোল স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে হাফ এম এ স্কয়ার ইন্টু এল, এটি হবে কৃতকার্যের মান। পরের যে অঙ্কটা দেখা আছে, ওই যে একটি বরফ খণ্ডের এক জায়গায় দড়ি বেঁধে অনুভূমিক মসৃণ তলের উপর দিয়ে 500 সেন্টিমিটার টেনে নিয়ে যেতে হবে। দড়িটিকে অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণে টানা যায়। একটি নির্দিষ্ট টানের জন্য 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোন কোণের জন্য কম কাজ হবে। ঠিক আছে, তাহলে এখানে কৃতকার্যের মানটা কোন ক্ষেত্রে কম হবে, দেখো এখানে এটা একটা অনুভূমিক তল, অনুভূমিক তলের উপর 500 সেন্টিমিটার টেনে নিয়ে যাচ্ছে, এই বস্তুটাকে 500 সেন্টিমিটার টেনে নিয়ে যাবে, মানে এখান থেকে এখান পর্যন্ত আসবে, এই সরণটা হবে 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার। তো এটা টানার সময় বলছে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করছে, এই যে এফটা এইভাবে যখনই কোণ করবে, থিটা কোণ করবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে প্রযুক্ত বলের পুরো মানটা কিন্তু বস্তুর সরণ ঘটাতে কাজে লাগবে না, কেবলমাত্র এই দিকে যে উপাংশটা আছে সেটা হবে এফ কস থিটা, আর উপরের দিকে যে উপাংশটা হবে সেটা হবে এফ সাইন থিটা। তাহলে বস্তুর যে সরণ ঘটাচ্ছে অর্থাৎ
এ পজিশন থেকে যে বস্তুটা বি পজিশনে গেল কোন বলের জন্য গেল? এফ কস থিটার জন্য। তাহলে এক্ষেত্রে সরণের ভ্যালুটা একই, সরণের ভ্যালুটা একই। কৃতকার্য সমান কত? ডব্লিউ সমান বল এফ কস থিটা ইন্টু সরণ এস। সরণের মান এক, এফ এর মান এক। তাহলে কৃতকার্যটা কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে? কস থিটা। যখন থিটার ভ্যালুটা মানে কস থিটার ভ্যালু যে মানের জন্য বেশি হবে সেই ক্ষেত্রে কৃতকার্যটা বেশি হবে। অর্থাৎ তুমি যদি এখান থেকে এরকম ভাবেও লিখতে পারো যে প্রথম ক্ষেত্রে যখন 30 ডিগ্রি তখন কৃতকার্য এফ এস ইন্টু কস 30 ডিগ্রি, আর যখন 60 ডিগ্রি হবে ডব্লিউ সমান এফ এস ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি যদি W1/W2 এটা করো তাহলে এফএস এফএস কেটে যাচ্ছে, তাহলে এটা হবে cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি। ঠিক আছে, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 আর cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, মানে উপরে গেলে 2 আসবে, অর্থাৎ 2 কেটে গেলে √3 হচ্ছে। √3 ভ্যালুটা কি? গ্রেটার দেন 1, তার মানে কত? W1 গ্রেটার দেন W2। W1টা কোন ক্ষেত্রে কৃতকার্যটা পেয়েছিলে? যখন 30 ডিগ্রি ছিল, আর W2টা হচ্ছে 60 ডিগ্রিতে। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ W1 গ্রেটার দেন W2, অতএব তোমার 30 ডিগ্রি কোণের জন্য কম কাজ করতে হবে। এখানে কিন্তু উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে। উত্তরটা দেখো এখানে বলা আছে, দেখো কোশ্চেনটা করেছে যে কোন কোণের জন্য কম কাজ হবে, কম কাজ। হ্যাঁ, 30 বা 60-এর মধ্যে কোনটার জন্য কম কাজ হবে? আমাদের কম কাজ বেরায়নি, আমাদের বেশি কাজ বেরিয়েছে। কিন্তু W1টা গ্রেটার দেন W2, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন 30 ডিগ্রি তখন কৃতকার্যটা কিন্তু বেশি হয়েছে। ঠিক আছে, তো এখানে উত্তরটা দেওয়া আছে দেখো 30 ডিগ্রি, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এমবারে একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে একটি অমসৃণ নতল বরাবর উপরের দিকে ঠেলে দেওয়া হলো। বস্তু এবং নতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ধরে নিয়ে নির্ণয় করো বস্তুটি থামবার আগে নতল বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে। আর 2 নম্বর যে কোশ্চেনটা বলেছে, ধরা যাক বস্তুটি এরপর একই নতল বরাবর তার প্রাথমিক অবস্থায় ফিরে এলো। এই ওঠা নামায় মোট কতখানি কার্য সম্পাদিত হলো? নতলটি মসৃণ হলে মোট কার্যের পরিমাণ কত হতো? ঠিক আছে, তোমাদের এই অঙ্কটা একদম পুরোপুরি ওই যে নততল বরাবর, অমসৃণ নতল বরাবর যদি কোনো বস্তুকে উপরের দিকে তোলা হয় তাহলে সেক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক নয়, মানে কিছু পরিমাণ শক্তি লস হয়। এটা প্রমাণ ছিল না, mgh - fx। হ্যাঁ, এই যে প্রমাণটা ছিল সেই প্রমাণটার মতন করে করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এক্ষেত্রে তোমরা যদি ছবিটা আঁকো, ধরো এটা থিটা নতি বিশিষ্ট একটা নতল, তার মধ্যে কোনো একটা বস্তুকে, যে বস্তুকে উপরের দিকে তুমি ঠেলে দিয়েছো, বলেছে দেখো আলফা কোণে, সরি এটা থিটা নয়, এটা আলফা বলে দাও, আলফা। এই বস্তুটা দেখো এখানে এ বিন্দু থেকে বি বিন্দু আর সি বিন্দু ধরো এইরকম একটা জায়গায় পৌঁছালো। ঠিক আছে, আমি যদি ধরেই নিই সর্বোচ্চ বিন্দু বি বিন্দুতেই ধরো পৌঁছে গেল। ঠিক আছে, বলছে ওই উপরের দিকে ঠেলে দেওয়া হলো, বস্তু এবং নতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ধরে নিয়ে বস্তুটি থামবার আগে নতল বরাবর কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে থামবার আগে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে বলো তো বস্তুটা যখন এই জায়গায় আসবে তখন এর উপর কত বল ক্রিয়াশীল হবে। তাহলে এইটা যদি mg হয়, এটা একটু আগেই তোমাদেরকে দেখালাম, এই কোণটা থিটা হবে, তাহলে এই বরাবর উপাংশটা কত হবে? mg cos থিটা, আর এই বরাবর হবে mg sin থিটা। তাহলে এটা, হ্যাঁ সরি, তো ঠিকই বলেছো, এটা mg sin থিটা হবে আর এটা mg cos থিটা। এটা sin থিটা, এটা হবে cos থিটা, আর এটা উপরের দিকে হবে n। তাহলে যখন বস্তুটা উপরের দিকে উঠছে
তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? নিচের দিকে, নিচের দিকে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এই দুটো বলকে কাটিয়ে তো বস্তুটাকে উপরের দিকে যেতে হচ্ছে। তাহলে এর মন্দন কত হবে? মন্দন, বস্তুর মন্দন A equal to G into sin theta plus mu cos theta, তাই তো? তাহলে বলেছে বস্তুটি থামবার আগে নতল বরাবর কত দূরত্ব যাবে। আমি যদি ধরি বস্তুটাকে ইউ বেগে তুমি ছুড়ে দিয়েছ, ইউ বেগে উপরের দিকে ঠেলে দিয়েছ, মানে এর প্রাথমিক বেগটা হচ্ছে ইউ। তাহলে যে দূরত্ব গিয়ে থামবে, না সরি এখানে ভি বেগে ছোড়া হয়েছে, ভি গতিবেগে এখানে বলে দিয়েছে, ভি গতিবেগে অনুমিকের সঙ্গে আলফা কোণে আনত একটি বস্তুকে ঠেলে দেওয়া হলো, এই বেগটা তাহলে ভি হবে, এটা ভি। আর এর অন্তিম বেগটা মানে যেখানে পৌঁছাবে সেখানে কি হবে? শূন্য হবে। তাহলে বলো বস্তুটি থামবার আগে নততল বরাবর এস দূরত্ব অতিক্রম করলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as থেকে পাই, ঠিক আছে? তাহলে এটা থেকে কি লিখবে? অন্তিম বেগ কত? শূন্য, প্রাথমিক বেগ কত? ভি স্কোয়ার মাইনাস 2a, এর ভ্যালু কত? এটা বসিয়ে দাও, জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইন্টু এস, তোমাকে এই এসটাই নির্ণয় করতে হবে। অতএব কত দূরত্ব যাচ্ছে? এস ইকাল টু দেখো ভি স্কোয়ার বাই 2g এস ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা, সরি এটা এসটা হবে না, 2g, এখানে এরা কোনটা আলফা ধরেছে, সুতরাং তোমাদেরকে এটা আলেক কারেকশনটা করে নিলেই হতো, এটা আলফা হবে সব, এটা আলফা, এটা। এবারে ধরো বস্তুটাকে এ বিন্দু থেকে মানে ধরে নাও বি বিন্দু পর্যন্ত গেল, তাহলে তখন কতটা কার্য করতে হবে? আর বি বিন্দু থেকে যখন আবার এ বিন্দুতে ফিরে আসবে তখন কতটা কার্য করতে হবে, ঠিক আছে? এই দুটো কৃতকার্য মানে মোট সম্পাদিত কার্য কত সেটা নির্ণয় করতে হবে। এই যে বলেছে না, যে ধরা যাক বস্তুটি এরপর একই নতল বরাবর তার প্রাথমিক অবস্থায় ফিরে এলো, অর্থাৎ যেখান থেকে তুমি ছুড়ে দিয়েছিলে সেখানে ফিরে এলো, এই ওঠানামায় মোট কতখানি কার্য সম্পাদন হলো। তাহলে ভাবো যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে তখন কি হবে? এই এম জি সাইন থিটা আর এফ এই দুটো বলের বিরুদ্ধে কার্য করে তাকে যেতে হচ্ছে, ঠিক আছে? আর যখন আবার বি বিন্দু থেকে এইদিকে আসবে তখন ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে আর নিচের দিকে কাজ করবে এমজি, লব্ধি বলটা তখন কমে যাবে, সেক্ষেত্রে সরণটা আলাদা হবে, এই কার্যটা আলাদা হবে, কম হবে, ঠিক আছে? সরণটা একই, দুই ক্ষেত্রে সরণের পরিমাণটা একই, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা যদি শুধু এরকম বলে নিই যে প্রতি ক্ষেত্রে তোমার ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, ঘর্ষণ বল এফ এই পরিমাণ তো কার্য করতেই হবে, কারণ এই এমজি সাইন থিটার বদলে জন্য যে কার্যটা করতে হচ্ছে একবার পজিটিভ হবে আর একবার নেগেটিভ, মানে তুমি যদি ভেবে নাও এটা মসৃণ তাহলে কি হবে? উপরের দিকে উঠতে যতটা পরিমাণ কার্য করতে হবে নিচের দিকে নামতে ঠিক ততটা নেগেটিভ কার্য হবে, মানে উপরের দিকে উঠতে পজিটিভ কার্য, নিচের দিকে নামতে নেগেটিভ কার্য। সেই জন্য এই এমজি সাইন থিটার জন্য কৃতকার্য কোনো করতে হবে না, কার্যটা কার জন্য করতে হবে? শুধু ঘর্ষণ বলের জন্য, ঠিক আছে? তাহলে প্রথমে উপরের দিকে উঠতে ঘর্ষণ বলের জন্য কার্য করতে হচ্ছে, ঘর্ষণ বল কত? এফ, তাহলে কৃতকার্য কত? এফ ইন্টু এস উপরের দিকে উঠতে, আবার যখন নিচের দিকে আসবে তখনও তো ঘর্ষণ বল থাকবে, তাহলে তখনও তোমার ওই এফ এস পরিমাণ কার্য হবে, তাহলে টোটাল কৃতকার্য কত? 2fs, ঠিক আছে? তাহলে এখানটা থেকে আমরা শুধু
মোট কৃতকার্য মানে বস্তুটি উঠতে এবং নামতে মোট কৃতকার্য, মোট সম্পাদিত কার্য W ইকাল টু 2F ইন্টু S। 2F, F সমান কত মিউ এন, এন সমান কত mg cos থিটা, তাহলে মিউ mg cos থিটা ইন্টু S, S এর ভ্যালু কত, এটা যেটা বের করলে v স্কয়ার বাই 2g সাইন আলফা প্লাস মিউ cos আলফা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কেটে যাবে কে কে, শুধু g কেটে যাচ্ছে, তাহলে ইকুয়েশনটা হবে মিউ ভি স্কয়ার এম মিউ ভি স্কয়ার cos থিটা বাই সাইন আলফা প্লাস মিউ cos আলফা, এইটি হবে।